হ্যাঁ, আজকে তো আমরা ছাদ বাগানের প্রস্তুতি নিয়ে কথা বলছি। প্রথমে আমরা কোন জায়গা থেকে শুরু করব, যে ছাদ বাগানের আসলে উপযুক্ত স্থান আমরা কিভাবে নির্বাচন করব? জি, অনেক ধন্যবাদ। আমরা গতকালের আলোচনার সূত্র ধরেই আগাতে পারি। গত ক্লাসে যেমনটা আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে একটি সুন্দর পরিকল্পিত ছাদ বাগান করতে পারি, কিভাবে একটি মশামুক্ত নির্ভেজাল ছাদ বাগান করতে পারি, যেটি আসলে সারা বছর জুড়ে ফুলে ফলে সুশোভিত থাকতে পারে। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা যেমনটা জানিয়েছিলাম যে যদি একটি ছাদ বাগান পরিকল্পিতভাবে করা হয় তাহলে সেখান থেকে সারা বছর আমরা এটার সুবিধাভোগী হতে পারি। সেখানে একটা বিষয় যেটি গুরুত্ব পেয়েছে গতকালের আলোচনায়, সেটির একটি সিনপসিস জানতে চাই। সেটি হলো যে স্পেসিং এবং ভার বহনের ক্ষমতা। একটা ছাদ কতটা ভার বহন করতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। যেমনটা জানিয়েছিলাম যে যে ছাদগুলো 2000 সালের পরে আধুনিক স্থাপত্য কৌশল বা স্থাপত্য নীতি বা রাজুকের যে বিল্ডিং কোড সেটি ফলো করে করা, সেইগুলোতে আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো ভাড়া আমরা দিতে পারি। কিন্তু যে ছাদগুলো 2000 সালের আগে বানানো, বিশেষ করে 80s-এর যে ছাদ, সেগুলোর ক্ষেত্রে ভার দেওয়ার ক্ষেত্রে আমাদের বিম এবং কলামগুলো ধরে আমরা লোড ম্যানেজমেন্টটা করতে পারি। এবং এর আগে যে বাড়িগুলো বানানো, বিশেষ করে 80s-এর আগে, সেই বাড়িগুলোর ক্ষেত্রে আমরা বেশ সতর্কতার সাথে বড় ধরনের কোনো ড্রাম ব্যবহার না করে ছোট ছোট টবে আমরা চাইলে শৌখিন বাগান নিশ্চয়ই করতে পারি। পাশাপাশি জানিয়েছিলাম যে আমরা কতটা স্পেস আসলে একটা গাছ থেকে আরেকটা গাছের ক্ষেত্রে দিতে পারি। নিশ্চয়ই যখন আপনার গাছগুলো ছোট থাকছে, যখন ছোট ছোট চারা থাকছে, তখন আপনি চাইলে বেশ ঘন করেই রাখতে পারেন, কিন্তু সেটি অবশ্যই বিজ্ঞানসম্মত বা পরিকল্পিত না। কারণ ঘন করে রাখলে দুটো সমস্যা হয়, যেটি আমরা জানিয়েছিলাম যে একটা গাছের রোগ আরেকটা গাছে ছড়ানোর সুযোগ থাকে। 2 নম্বর, গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু আসলে তার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হবে। কাজেই যদি প্রথমেই আমরা ঠিক পরিকল্পনা করে নিতে পারি কতটুকু জায়গা আমি ব্যবহার করতে পারছি, এবং সেই জায়গাটিতে আমার একটা গাছের যে লিফ এরিয়া বা ক্যানোপি, সেটা অনুযায়ী যদি আমরা দূরত্বগুলো রাখতে পারি, তো তাহলে একটি পরিকল্পিত ছাদ বাগান হয়। সেক্ষেত্রে আমরা যেটা আইডিয়াল একটা স্পেসিং জানিয়েছিলাম, বড় গাছগুলোর ক্ষেত্রে যদি আমরা ডানে এবং বামে, গাছের ডানে এবং বামে 3 ফিট জায়গা ছেড়ে রাখতে পারি, তাহলে গাছটি যখন বড় হবে তখন সে তার ডালপালা ছড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা পাবে। পাশাপাশি জানিয়েছিলাম যে এই যে এখন বর্ষাকাল চলছে, যেখানটায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাত কিন্তু আসলে যখন ছাদের টবের বা ড্রামগুলোতে যখন পানি জমাচ্ছে, তখন সেখানে নানা রকম বিপত্তি বাধাচ্ছে। বিশেষ করে মশার একটা উপদ্রব নিশ্চয়ই আমরা সাম্প্রতিক সময় খেয়াল করেছি। আমরা যেমনটি জানিয়েছিলাম যে যদি আমরা এই সুযোগটিকে মশাকে সুযোগ না দিই, তাহলে আমরা যেটি করতে হবে যে আমাদের ড্রামগুলোকে মাটি দিয়ে টইটুম্বর করে ভরিয়ে ফেলতে হবে, যাতে কোনোভাবে পানি জমে না থাকে। পাশাপাশি যেটি জানিয়েছিলাম যে যদি আমরা টবের ঠিক উপরিভাগ আমরা কোকো ডাস্ট বা নারিকেলের খোসা বা কাঠের গোড়া, কাপড়, তুলা, এগুলো দিয়ে আমরা যদি আমরা করে রাখতে পারি, ফিল ইন করে রাখতে পারি, তাহলে সেটিও কিন্তু এক ধরনের কি করতে পারে, যে পানি ধারণ করে রাখতে পারে, অতিরিক্ত পানি ধরে রাখতে পারে, যেটি আবার মাটি বা শেকড় তার প্রয়োজন মতো যখন খরা পড়ছে বা প্রচণ্ড রোদ পড়ছে তখন সেখান থেকে শুষে নিতে পারে। এটি পাশাপাশি মালচ বা মালচিং হিসেবেও কাজ করে, যেটিও কিন্তু গাছের জন্য চমৎকার একটি স্বস্তির জায়গা। এবং যখন এই কোকো ডাস্ট বা কাঠের গোড়া পচে যাচ্ছে, তখনও কিন্তু সেটি আবার সার হিসেবে গাছের জন্য খাবার তৈরি হচ্ছে। আরেকটি বিষয় খেয়াল করা, যে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ড্রামে বা টবে তলদেশে কিন্তু একটা হোল বা ছিদ্র করা থাকে। ছিদ্র করা, যেমন আমি যদি একটা টবটা দেখাই, যেমন ফর এক্সাম্পল এটা একটা টব, আশা করছি আমার দর্শকরা দেখতে পাচ্ছেন, টবের নিচে কিন্তু কি করা আছে, যে সুন্দর ছিদ্র করা আছে। এই ছিদ্রের একটি বিশেষ কাজ আছে, সেটি হলো যে এই ছিদ্র দিয়ে যাতে অতিরিক্ত পানি, জমে থাকা পানি বের হয়ে যেতে পারে। আবার এটিও খেয়াল করতে হবে যে এমনভাবে মাটি ভরাট করতে হবে যাতে করে এই ছিদ্রটি বন্ধ না হয়ে যায়, কারণ বন্ধ হলে পানি পাস করতে পারবে না, আর পাস করতে না পারলে সেই পানিটা তলদেশে জমা হয়ে থাকবে এবং সেটি শিকড়কে পচিয়ে ফেলবে এবং গাছকে দুর্বল করে মেরে ফেলবে। অনেকগুলো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কাজেই আমরা যদি শুরুতেই এটি একটু ধারণা নিতে চাই যে কিভাবে এই ছিদ্রটাকে আমরা কি রাখতে পারি, যোগাযোগ পরিষ্কার রাখতে পারি, তার জন্য সহজ কয়েকটি পদ্ধতি আছে। 1 নম্বর হলো আমরা চাইলে শুরুতে কিছু স্টোন এখানে দিয়ে নিতে পারি, মানে একটা ফিল্টার সিস্টেম তৈরি করা। ফিল্টার সিস্টেম তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু উপাদান আছে, সহজলভ্য যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে বরং কথা বলি। সহজলভ্য উপাদানগুলোর মধ্যে শুরুতেই আছে, আমরা চাইলে ইটের যে খোয়াগুলো আছে সচরাচর পাওয়া যায়, ইটের খোয়াগুলোকে আমরা চাইলে কাজে লাগাতে পারি। 2 নম্বর, সাথে আমরা ইটের খোয়া দেওয়ার পর যে ব্লকেজগুলো থাকে, ছোট ছোট যে বায়ুকুঠুরি তৈরি হয় বা এরকম পিঠল তৈরি হয়, সেগুলোকে বন্ধ করার জন্য আমরা চাইলে বালু দিয়ে নিতে পারি। লোকাল যে বালুগুলো কম দামে পাওয়া যায়, সেই বালুগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করতে পারি আমরা। তার উপর চাইলে আমরা একটা জিও ফেব্রিকের বা জিও টেক্সটাইলের যে কাপড়গুলো আছে, সাকনের মতো কাজ করে,
এরকম কিছু একটা দিতে পারি। এই 3টা জিনিস দিয়ে আমরা চাইলে আবার কিছু সামান্য পাথর দিয়ে আমরা মাটি ফেললে একটা চমৎকার ফিল্টার সিস্টেম তৈরি হয়, যেটি আসলে পরিষ্কার পানিকে বের করে দেয়। কাজে এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে সহজেই এখানে জমে থাকা পানি বের হয়ে যেতে পারছে। 2 নম্বর যেটি, যদি এই পদ্ধতিগুলো করা না থাকে তাহলে আমাদের সবসময় খেয়াল রাখা উচিত, বিশেষ করে 7 দিন 10 দিন পর পর, যে তলার যে ছিদ্রটি সেটি বন্ধ হয়ে গেল কিনা সেটি চেক করবার জন্য আমরা চাইলে গতকালই আলোচনা করেছি যে যখন আমরা ছাদের টবগুলো সেট করব যাতে ছাদ থেকে টবের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। বিশেষ করে আমরা বলছি যে 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ দূরত্ব যদি আমরা ছাদ থেকে টবের মাঝখানে দিতে পারি তাহলে সহজেই কি করতে পারে, এই ছিদ্রগুলোকে আমরা চেক করে নিতে পারি যে সেটি বন্ধ হয়ে গেল কিনা। সেই দূরত্বটা আমরা কিভাবে তৈরি করব? দূরত্বটা আমরা খুব সহজেই তৈরি করতে পারি। যেমন আমাদের লোকাল যে উপকরণগুলো আছে, যেমন ইট, আমরা চাইলে 2টো করে ইট আমার টবের নিচে দিয়ে, গ্রামে যেমন চুলা বানাই এরকম চুলার মতো করে বানিয়ে আমরা টবগুলো সেট করতে পারি। আচ্ছা, এটা কতটুকু জরুরি? অনেক সময় দেখা যায় আমরা যখন ছাদ বাগান করি আমরা সরাসরি ছাদের সাথে একদম ঘেঁষে টবটা রাখছি, সেই ক্ষেত্রে কিন্তু একটু ক্ষতিরও সম্ভাবনা আছে। এটা আসলে কতটুকু জরুরি? এটা খুব জরুরি, এই জন্য যে প্রত্যেকটা গাছের শেকড়ের এয়ারেশনের দরকার হয়। শেকড় যে থাকে তলদেশে প্রপার এয়ারেশনের দরকার হয়। তো যদি আমরা একদম ছাদের সাথে লাগিয়ে দেই, লাগোয়া থাকে টপটা, তাহলে কিন্তু সেই সুযোগটি পাচ্ছে না। পাশাপাশি এবং সেই জায়গাটি কিন্তু ড্যাম্প শেষেতে হয়ে যাচ্ছে, সেটা দীর্ঘমেয়াদে ছাদেরও কিন্তু ক্ষতি করছে আসলে। কাজেই আপনি ছাদ বাগানটি যদি এই পদ্ধতিতে করেন, যেমন গাছের ভালো করছেন, পাশাপাশি আপনার ছাদের জন্য কিন্তু ভালো করছেন। এবং শুধু তাই না, যে পানি যদি জমে থাকে, মানে বেরোতে না পারে, পানি জমে থেকে কিন্তু গাছটিকে আসলে মেরে ফেলছে। কাজেই যতগুলো যে উদ্দেশ্যে আপনি বাগান করছেন গাছকে ভালো রাখা, সেটি করতে চাইলে কিন্তু আপনাকে নিয়ম মেনেই আসলে করতে হচ্ছে। তো কথা বলছিলাম গতকালের আলোচনার কিছু অংশ দর্শকদের জন্য যারা আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাদের জন্য শেয়ার করলাম। আজকে আমরা আরেকটি তথ্য জানিয়ে আজকের আলোচনায় যেতে চাই। সেটি হলো যে এই যে এখন যে সময়টা চলছে গাছের জন্য চমৎকার, গাছ রোপণের জন্য চমৎকার সময়। বর্ষা, আমি বলি বর্ষা হলো গাছের ভরসা। এই সময়টার জন্য গাছ অপেক্ষা করে, এবং শুধু গাছ নেই, এই সময়টার জন্য আমাদের নগরবাসী অপেক্ষা করে। কারণ প্রতি বছর ঠিক এই সময়টাতে নগরের যে নগরিক বৃক্ষ মেলা বা বৃক্ষের মেলা বসে। এবারও শুরু হয়েছে বৃক্ষ মেলা পুরাতন বাণিজ্য মেলার মাঠ, চীনমূর্তি সম্মেলন কেন্দ্রের পাশে, যেখানটায় আগে বাণিজ্য মেলা হতো, সেই মাঠেই ধারাবাহিকভাবে এবছরও জাতীয় বৃক্ষ মেলা 2025 শুরু হয়েছে। চমৎকার জমজমাট গাছের উৎসব, নানান রকম স্টল গাছের, তারা দেশের নানা প্রান্ত থেকে নার্সারিগুলো এসে গাছের পসরা বসিয়েছে। শুরু হয়েছে জুনের 25 তারিখ থেকে, চলবে এই মাস অবধি। আশা করছি যে জুলাইয়ের 25 তারিখের পরেও কিছুদিন এক্সটেন্ড হতে পারে, বাট আমরা ধরে রাখছি যে জুলাই 25 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। কাজেই যারা চিন্তা করছেন এই বছর নতুন বাগান শুরু করবেন বা নিজের জন্য, নিজের ঘরের জন্য, নিজের মনোরঞ্জনের জন্য কিছু গাছ কিনবেন, তারা চাইলে বৃক্ষ মেলা ঘুরে আসতে পারেন। এবং বৃক্ষমেলায় নানান রকম বাহারি গাছ আছে, সেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো গাছ কিনতে পারেন, চাইলে পরামর্শ নিতে পারেন। কারণ আপনি যাতে ভুল গাছটি না কিনে বাসায় আনেন, আপনি যাতে আপনার যে জায়গাটি আছে, যে সেখানে পর্যাপ্ত আলো আছে কিনা, সেখানে আপনি যে গাছটি আপনি চিন্তা করছেন, আপনার চোখের দেখায় ভালো লাগছে, সেই গাছটি সেখানে বাঁচবে কিনা, সেটি আসলে, বা আপনি ছাদ বাগান করতে চাইছেন, সেটি আসলে কিভাবে করবেন, পরিকল্পনা কেমন হতে পারে, এই সব কিছুর কিন্তু একটা বিনামূল্যে সাপোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার বৃক্ষমেলা থেকে দিচ্ছে। কাজে আপনি বৃক্ষমেলায় গেলে পরিকল্পনা রাখুন যে শুরুতেই যদি বৃক্ষমেলার 54 নম্বর স্টল, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বৃক্ষ সেবা কেন্দ্রে আপনি ঘুরে আসতে পারেন। সেখানে এক্সপার্টরা বিনামূল্যে সেবা দিচ্ছেন সরকারিভাবে, সরকারের তরফ থেকে। চাইলে সেখান থেকে আপনি চাইলে ফ্রিতে পরামর্শ নিতে পারেন, পরিকল্পনা বানিয়ে নিতে পারেন গাছের, এবং সেখান থেকে একটা বইও বিনামূল্যে দিচ্ছে, কিভাবে আপনি ছাদ বাগান করবেন, কিভাবে পরিচর্যা করবেন, সেই বইটিও চাইলে সংগ্রহ করে নিতে পারেন। কাজে অনেকগুলো সুযোগ থাকছে এই বৃক্ষমেলা জুড়ে আপনার জন্য। সুযোগ নিন, বৃক্ষমেলায় ঘুরে আসুন, পছন্দের গাছ কিনে আনুন।